আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শেরার বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবং আজকের ভিডিওতে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, যারা সেকেন্ড টাইমার আছো, তিনটা মিস্টেক সম্পর্কে আমি আলোচনা করবো যেটা আমার লাইফে হয়ে গেছে। যদি কেউ আমাকে প্রথমেই যদি ওয়ার্নিং দিয়ে দিত তাহলে হয়তো আমার সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে হতো না। তো সেই তিনটা মিস্টেক কী সেটা বাস্তব জীবন থেকে নেওয়া, আশা করি তোমরা উপলব্ধি করতে পারো। প্রথম যে মিস্টেক সেটা হলো যে তোমাদেরকে যারা অ্যাডমিশন প্রস্তুতির জন্য নিতে চাচ্ছ বা যে কোনো বিষয়ে তোমরা যখন হেল্প নিতে চাও ভাইদের কাছে, তারা একটা লোভনীয় একটা কাটমার্ক তোমাদেরকে বলে দেয় যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতে চাও, সেটা ঢাবি হোক, রাবি হোক, এমনকি বুয়েটও যদি হয়ে থাকে, তাহলে কী করতে হবে? তোমার 70% মার্ক আপ এনশিওর করতে হবে। এটুকু তুমি যদি এনশিওর করতে পারো তাই তোমার চান্স নিশ্চিত থাকো। তাহলে আমরা যারা ফার্স্ট টাইমার বা যারা সেকেন্ড টাইমারই বলে থাকি, তো তারা খুব লুক্রেটিভ লাগে, জিনিসটা খুবই লোভনীয় লাগে, খুবই অ্যাট্রাকটিভ লাগে এই যে তথ্যটা। কেননা আমরা ছোটোবেলা থেকে জানি না যে কোনো জায়গায় যদি টপ করতে চাও, যে কোনো জায়গায় যদি ভালো মার্ক তুলতে চাও, তাহলে 80+ তোমার থাকতেই হবে। তো ওইরকম জায়গায় একটা প্রতিযোগিতামূলক একটা এনভায়রনমেন্টে তুমি যদি 70+ পাই দিতে পারো, মানে 70% যদি উঠাইতে পারো, তাই বলে তোমার চান্স হয়ে যাবে এত কোটি লাখ লাখ মানুষের ভিতরে, তাহলে এই জিনিসটা খুব লোভনীয় হয়ে থাকে। এই লোভের পাল্লায় পড়েই স্টুডেন্টরা কনসিয়াসলি সাবকনসিয়াসলি তার লাইফটা, তার টাইমটা, তার রিসোর্সমেন্ট সব কিছুকে ডিস্ট্রয় করতে থাকে। সেটা কীভাবে? দেখো, তুমি যদি টার্গেট রাখো গোল্ডেন A+ পাওয়ার, তাহলে কি তোমার A+টা কভার হয়ে যায় না এদিক থেকে? ঠিক ওই রকমই তুমি যদি টার্গেট নিয়ে থাকো যে আমি 70 পাবো, তাহলে ওই দিক থেকে দেখা যায় কি তোমার 60 উঠে না, বুঝছো? তো তুমি অ্যাফোর্ডে দাও ওই 70-র জন্য, উঠতে টানতে 50 নাহলে 60 পর্যন্ত আগাতে থাকে। তো তোমার যদি টার্গেটই থাকে না আমি ফ্যাকাল্টি ফার্স্ট হবো, আমি গোল্ডেন A+ পাবো, আমি 80+ পাবো, যার প্রশ্নে আছে সবগুলো আমি দাগাবো, আমি এমনভাবে প্রশ্ন দেবো যাতে আমি ফ্যাকাল্টির ভিতর টপ 2 ডিজিটের ভিতর আমার নাম্বারটা থাকে বা টপ 3 ডিজিটের ভিতর আমার নাম্বারটা থাকে। তাই তুমি ওই রকমই এফোর্ট দিবা না। তাই দেখা যাবে কি তুমি যদি এফোর্ট দাও তুমি 80+-এর জন্য, তাহলে তোমার 70 এমনিতেই হয়ে যায়। তো আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারিনি, আমি এফোর্ট দিয়েছিলাম 70-এর জন্য। তো দেখা যেত আমি টাইনা টুইনা সব কিছু পরীক্ষা দিতাম, ঘরে বসে বসে এত কিছু করতাম, এত রিসোর্সেস করতাম, তাও আমার 50 থেকে 55 বা 60 রেঞ্জের দিকে আসতো এরকম মার্ক। এবং পরীক্ষার খাতায়ও ঠিক একই অবস্থা আমি করে হয়েছিলাম। আমি দাগাইতে পারতাম না ঠিক মতো, আমতা ভাব থাকতো, দাগাবো কি দাগাবো না, এই পাল্লার ভিতর পড়া ভুলটা দাগাইতে আসতাম। তো এতে হয় কি ডিসিশন মেকিং, ল্যাক অফ ডিসিশন মেকিং ক্রিয়েট হয়ে থাকে, কারণ তুমি সব কিছু পড়ো না, তোমার টার্গেট থাকে মাত্র 70টা দাগানো। তো ভাইয়েরাও বলে রাখে যে 70টা মার্ক যখন তুমি 70% যখন তুমি কভার দিয়ে ফেলবা, তখন আর দাগানোরও দরকার নেই। তো দেখা যায় কি মাইন্ড একটা রিল্যাক্সেশন মোডে চলে যায় আর প্যানিক মোডেও চলে আসে যখন দেখা যায় কি 70% সে কমন আনতে পারতেছে না। তো ভাই এইসবে এত প্যারার নেওয়ার দরকার নেই, টার্গেট থাকতে হইব আমি ফ্যাকাল্টিতে টপ 2 ডিজিট আনবো, টপ 1 ডিজিটের ভিতর থাকতে হবে, ফ্যাকাল্টি ফার্স্ট হইতে হবে আমাকে। তাহলে কী করতে হবে? সেক্ষেত্রে সব পসিবল ওয়েগুলো আমাকে এক্সপ্লোর করতে হবে, সব কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করে দেখতে হবে, সব কিছু পড়তে হবে। যেই জায়গায় আটকে যাচ্ছি একটা ফুটাও আটকানো যাবে না, ওই জায়গাগুলো ভালো মতো ঝালাই করে নিতে হবে। তো যখন এরকম টার্গেট রাখবা, গোল্ডেন A+ টার্গেট রাখলে A+ আপনি কভার হয়ে যাবে, বুঝতে পারছি? আর আমি কিন্তু এই মেথডটা এই প্রক্রিয়াতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মোট 3টা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছিলাম এবং রাবির এই ইউনিটে আমি 113তম হয়েছিলাম। ওকে, আচ্ছা, আমরা অ্যাডমিশন অ্যাসপিরেন্টরা সেকেন্ড যে মিস্টেকটা করে থাকি সেটা হলো যে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো, পরীক্ষার ভিতরে কমন পাইবা, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক ঠাড়া মুখস্থ করে যাও, দেখবা পরীক্ষায় অপশন সহ কমন পাবা, শুধু কমন না অপশন সহ কমন পাবা। তো এই একটা মিথ্যা প্ররোচনায় আমরা ফাঁদে পড়ে আমরা আমাদের অ্যাডমিশনের জার্নিটা আরও হার্ম করে থাকি। সেটা কীভাবে একটু বুঝো তুমি। ওই জায়গায় বড় ভাইরা, বড় বোনরা যেটাই থাকুক না কেন, তারা বলে কি খালি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখবা প্রিভিয়াস ইয়ারটা রিপিট হবে, তাই না? কিন্তু আসলে বিষয়টা এরকম না। তুমি একটা জিনিস জাস্ট বোঝো, কোশ্চেন কেন দেওয়া হয়ে থাকে। কোশ্চেন দেওয়া হয়ে থাকে যাতে তুমি যে মেটেরিয়ালগুলো আছে তুমি পড়বা, তাই না? তোমার যে অ্যান্টোনিম সিনোনিমগুলো আছে, তারপরে কনজুগেশন অফ ভার্ব আছে, তারপরে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ ভার্ব যেগুলো আছে, তাই না? ওইগুলো তুমি অনেকগুলো আছে, ওইগুলো উদাহরণ দিয়ে আছে। তো ওই উদাহরণগুলো পড়ে তুমি কি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারতেছো কি না, তুমি কি আদৌ ঠিকমতো ওইগুলো মনে রাখতে পারতেছো না, মেমোরাইজ করতে পারতেছো কি না, টাইমকে ম্যানেজ করে তুমি সঠিক উত্তরটা কি দাগাইতে পারতেছো কি না, এই জিনিসটা এনশিওর করার জন্য মূলত এমসিকিউ আমরা সলভ করে থাকি। আর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ আরেকটা সলভ করার কারণ হলো আমরা যাতে ওই বিশ্ববিদ্যালয়ে কীরকমভাবে প্রশ্ন আসে থাকে তার প্রশ্ন প্যাটার্নটা যাতে ইজিলি অ্যাডাপ্ট করতে পারি, ইজিলি বুঝতে পারি, এর জন্য মূলত কোশ্চেন ব্যাংক আমরা সলভ করে থাকি। কিন্তু স্টুডেন্টরা করছে কি যে যেহেতু অনেক র মেটেরিয়াল পড়া লাগে, অনেক অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডাপ্ট করা লাগে, অনেক কিছু জানা লাগে, যে তো খালি বলে যে তোমরা খালি কোশ্চেন ব্যাংক করে যাও, এই জিনিসটা আরও ইজি করে তোলে। তো ওই যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমাদের আর নেওয়া লাগে না, তো তখন একটা আমরা কমফোর্ট জোনে চলে যাই। দেখা যায় কি আমরা জাস্ট কোশ্চেন ব্যাংকই সলভ করতে হয়। ভাই তুমি 10,000 20,000 যতগুলো কোশ্চেন সলভ করো না কেন, ভবিষ্যতে ওইখান থেকে দেখা যায় 1 থেকে 2টা তুমি কমন পাইতে পারো, সেটা হয়তো অপশন সহ পাওয়া কি পাওয়া না তার কোনো গ্যারান্টি নাই, বুঝছো? কিন্তু তুমি যদি যে র মেটেরিয়ালগুলো, যে বিরোচন অংশ আছে, সমার্থক শব্দ আছে, তারপরে ইডিয়মসগুলো আছে, কনজুগেশন অফ ভার্বগুলো আছে, সেগুলো যদি তুমি ডিটেলস বাই ডিটেলস পড়ে যাও এবং যেটা পারো না সেটার পাশে দাগায় ধুয়ে যাও,
পরবর্তী যখন রিভিশন দিবা দাগানোগুলো খালি পড়বা। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি যদি এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো যখন তুমি মুখস্থ করতে থাকবা, আর ওই মুখস্থ করার পর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখা তুমি যখন সলভ করতে থাকবা, তখন ভিতরে একটা কনফিডেন্স জাগ্রত হবে। ভিতরে তুমি আসলে যে কতটুকু আগাইছে এটা তুমি মেজার করতে পারবা। ঠিক আছে, পরীক্ষা দিলে বুঝতে পারবা যে আমি কোনটায় পারতেছি কোনটায় পারতেছি না। তোমার কনফিডেন্স লেভেল তখন হাই থাকবে। তখন তুমি জানবা যে আমার সব ইনফরমেশন জানা আছে, তো আমি একটা রিস্ক নিতে পারি। এক্ষেত্রে একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার মতো একটা সামর্থ্য তখন পয়দা হবে তোমার। কিন্তু যদি ওই খালি কোশ্চেন ব্যাংকই পড়ে যাও, তখন দেখা যাবে কি যে তোমার প্রিভিয়াস ইয়ারটা যদি আমার কমন না পড়ে, তখন কী হবে? তখন তো অবশ্যই ওই যে র মেটেরিয়াল যেগুলো আছে ওইগুলোর ভিতর থেকে আসে, তাহলে আমি তো ওইগুলো পড়ি নাই, তো দিন শেষে আমি দাগাইতেও পারবো না। তখন প্যানিক মোড়ে চলে আসে, বিশেষ করে প্যানিক মোড়ে চলে আসি আমরা, বুঝছো? দেখা যায় কি একটা নতুন কোশ্চেন সামনে চলে আসে, প্যানিক মোড়ে চলে আসে। কেন? কারণ আমরা আগে থেকে কোনো প্রিপারেশন এভাবে নেই। তো ভাই, কোশ্চেন ব্যাংক সলভের বিষয়টা তো ভালো মতো মাথার ভিতরে গাইতে নাও যে কোশ্চেন ব্যাংক আমরা কেন সলভ করবো, কীভাবে সলভ করবো, বুঝাইতে পারছি? এখন আশা করি দেখো, লাস্ট বাট নট লিস্ট যে টিপটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাসায় বসে ডেলি নিজেকে এক্সামিন করা, বেশি করে বাসায় বসে পরীক্ষা দেওয়া, বৃত্ত ভরাট করে পরীক্ষা দেওয়া, কোশ্চেন ব্যাংক সলভ করা বেশি করে। টপিক শেষ হয়ে গেছে, ওকে সমস্যা নেই, টপিকের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করা। শুধু ঢাবিরটা না, রাবি জাবি সব জায়গার প্রশ্ন ব্যাংক সলভ করবে। তুমি যদি শুধুমাত্র রাবিতে পরীক্ষা দিতে চাও, আমি তাও প্রিফার করবো তুমি সব জায়গার কোশ্চেন ব্যাংক সলভ করবে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাই তো অধিকাংশ সেকেন্ড টাইমারদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো থাকেই, ওগুলো সবগুলো সলভ করবা, বেশি করে বাসায় পরীক্ষা দেওয়া। ঠিক আছে, এটা কেন বলতেছে এখন আগে বুঝে নাও। পরীক্ষা কেন দিবা? তুমি একটা পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে তোমার প্রিভিয়াসে 12 বছর যা করছো ওইগুলো সব কিছু নিমিশে মুছে ফেলতে পারবা। কীভাবে? দেখো, আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে 12-এ আমার এ পাইছি এবং 10th মানে মেট্রিকে আমি পাইছি A-, কিন্তু এখন সবাই একটা নামেই চেনে, সেটা হলো রাবির ইকোনমিক্সের স্টুডেন্ট। 113তম হয়েছে, এছাড়া আরও দুইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এটা হলো আমার বর্তমান পরিচয়। তো দেখা যায় কি, তোমার একটা পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে, তোমার একটা এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে ওই 60 মিনিট তোমার পুরো 12 বছরের ইতিহাস পাল্টায় দিতে সক্ষম। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, ওই 60 মিনিটের পরীক্ষার মাধ্যমে 1 লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে তোমাকে বাছাই করা হবে। তাহলে কি 60 মিনিটের পরীক্ষাটা এতই সোজা হবে? তুমি কি এতই সহজে 60 মিনিটের পরীক্ষার ভিতরে 1 লক্ষ স্টুডেন্টের মাঝে ওই টপ 1000 জনের ভিতরে আসতে পারবা? দেখা যাচ্ছে যারা এই 60 মিনিটের ভিতরে 1 লক্ষ যে স্টুডেন্টরা পরীক্ষা দিতেছে, তারা প্রত্যেকে এমনও হতে পারে যারা চান্স পাওয়ার ক্যাপাবিলিটি রাখে বা তার কাছাকাছি ক্যাপাবিলিটি রাখে, তারা প্রত্যেকে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন 3 থেকে 4টা করে পরীক্ষা দিতেছে। আর এদিকে তুমি খালি ওই ইউসিসি খালি ফোকাসে যে পরীক্ষাগুলো নিতেছে ওইগুলোর উপর তুমি ডিপেন্ডেন্ট রয়েছো। তুমি বাসায় বসে নিজের কোশ্চেন সলভ করতেছো না। তো তুমি কি এরকম বিস্ট পোলাপানের সাথে পারবা? আমি নিজে যদি বলা যায়, আমি কমপক্ষে রাবি ভর্তি পরীক্ষার আগে আমাদের 4 থেকে 6 মাসের মতো সময় ছিল। আমি প্রতিদিন প্রথম 3 থেকে 4 মাস আমি খালি কোশ্চেন ব্যাংক সলভ করে দিয়েছি। যেহেতু আমার টপিক সব শেষ হয়ে গেছিলো, আমার কী করতে হবে? আমি খালি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। মানে প্রতিদিন 3 থেকে 4 বার আমি পরীক্ষা দিতাম। তাহলে মনে করো আমি 3টা করেও পরীক্ষা দিতেছি। তাহলে হিসাব করে দেখো আমি কতগুলো আমি কোশ্চেন সলভ করছি একদিনের ভিতরে, তাও ঘড়ি ধরে, ঠিক আছে। 60 মিনিটের পরীক্ষা হতো, আমি 80টা কোশ্চেন সলভ করতাম 55 মিনিটে, 50 মিনিটে, তারপর আরও সময় কমায় আনতাম। তো এক পর্যায়ে দেখা গেছে যখন আমি রাবিতে এই ইউনিটে পরীক্ষা দিতে আসি, আমার তেমন প্রিপারেশনের প্রয়োজন হয় নাই, আমার তেমন মানে ফার্স্ট্রেশন ভিতরটা ছিল না, কারণ আমি আগে জিএসসিতে চান্স পাই রয়েছি এই দিক থেকে। তোমার এর জন্য আমি এই দিক থেকে একটু প্যানিক মুক্ত ছিলাম। পাশাপাশি আমি 45 মিনিটের মধ্যে আমি আমার পরীক্ষা শেষ করছিলাম। আমার এখনও মনে আছে যে 45 মিনিটের ভিতরে আমি আমার রাবির এক্সাম শেষ করছি এবং আলহামদুলিল্লাহ 113তম হয়েছে এই ইউনিটে। তো এটাই ছিল যে বাসায় বসে বেশি পরীক্ষা দিবা ভাই, বুঝছো? বেশি পরীক্ষা দিয়ে তোমার জড়তাটা কাটাবে, বুঝতে সক্ষম হবা যে আসলে আমার ভয়টা কোথায় আছে, আমি কোথায় ভুল করতেছি। বেশি করে নোট ডাউন করতে পারবে, নিজে এক্সামিন করতে পারবা। ভাই, নিজের ভুল যে নিজে শুধরাইতে পারে, ভগবানও তার ক্ষতি করতে পারবে না, বুঝছো? তো তুমি যদি নিজেকে যে জিনিসটা শিখাইতে পারবা, সেটা তোমার স্বয়ং মা সরস্বতী এসেও তোমার শিখাই দিতে পারবে না। এটা মাথায় রেখো। তো নিজের ভুল নিজে ধরা শিখতে হবে। কীভাবে? বেশি পরীক্ষা দিতে, তাহলে বুঝতে পারবা যে এই 50টা আমি প্রশ্ন দাগালাম, এই 60টা 80টা দাগাইলাম, এর ভিতরে 20টা কেন দাগাইতে পারলাম না, এই 10টা কেন আমার নেগেটিভ খাইলাম। হ্যাঁ, এগুলো তো পরীক্ষার খাতা আমি খাইতে পারি। এত পড়ার পরে কেন ভুল হইতেছে আমার, তাহলে কোথায় ভুল হতে? তাহলে নিশ্চয়ই টপিকটার ভিতরে আরেকটু পড়তে হবে আমাকে, ওই টপিকে আরও ডেপথে যাইতে হবে। এই বইয়ের ভিতরে ডেপথ না থাকলে তাহলে মেন বইয়ের থেকে আমি ফোকাস করে থাকি, তাহলে এইভাবে নিজের ভিতরেও ক্লিয়ারিটিটা আনতে পারবা এর পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তো এটা আজকের জন্য এইটুকুই ছিল। হ্যাঁ, এবং সামনে জানো আরও কোন টপিকের উপর ভিডিও চাই। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।